জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনই আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে, তাই তাদের প্রত্যাবাসনে আন্তরিক হতে হবে এশিয়ার দেশগুলোকে। চীনের বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার কথাও তুলে ধরেন। ইউক্রেনের যুদ্ধ সরবরাহ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ। এ সময় জলবায়ু ইস্যু, সামাজিক ব্যবসা এবং এশিয়ার অর্থনীতির গতি প্রকৃতি নিয়েও কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. We continue to bear significant social, economic and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. Distinguished audience, in this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. এর আগে বোয়াও সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেছেন চীন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে। প্রথমে স্থানীয় সময় সকাল 9টায় বৈঠক করেন চীনের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং জুইং জিয়াং এর সঙ্গে। বৈঠকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আলোচনা করেন তারা। এরপর স্থানীয় সময় সকাল 10টায় বোয়াও সম্মেলনের সাইডলাইনে চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইইউর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কাজে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এদিকে বোয়াও সম্মেলনের ফাঁকে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের সভাপতি চেন সিচাং এর সাথে বৈঠক করেন লিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বৈঠকে মোংলার এলাকায় একটি সম্ভাব্য দ্বিতীয় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেন তারা। একই সঙ্গে চীনের সিসিইসিসি পরিচালিত প্রকল্পগুলোতে বিশ্বজুড়ে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয় বৈঠকে। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি। এ সময় ট্রাম্প বলেন, এই অন্তর্বর্তী সময়ে বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক উন্নতি ও নিরাপত্তা তৈরিতে একটি সুযোগ এনে দিয়েছে। সামনের বছরগুলোতে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেবার ব্যাপারে আত্মবিশ্বাসী ট্রাম্প। এছাড়া ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথাও বলেন তিনি। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সড়ক মহাসড়কে বেড়েছে ঘরে ফেরা মানুষের ভিড়। অনেক স্থানে মহাসড়কেই সিএনজি, অটোরিকশা ও যত্রতত্র যাত্রী ওঠা নামায় কিছুটা ধীরগতি থাকলেও আগের মতো তীব্র যানজট নেই। সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। তবে সড়কে যত্রতত্র যাত্রী ওঠা নামায় মাঝে মাঝে তৈরি হচ্ছে যানজট। এদিকে ত্রিশাল থেকেই চোরখাই পর্যন্ত মহাসড়কে একপাশে বালু এবং পাথর বোঝাই ট্রাক থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে অভিযোগ চালকদের। একই পরিস্থিতি ঢাকা সিলেট মহাসড়কে। ভেলানাগর, ইটখোলা মোড়, মাধবদী সহ অন্তত 8টি পয়েন্টে যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে। একই সঙ্গে বাসের বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেকটা স্বস্তিতেই যাত্রা করছেন ঘরমুখো মানুষ। সড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী। এছাড়া সিরাজগঞ্জের যমুনা সেতু, পশ্চিম সংযোগ মহাসড়ক ও টাঙ্গাইল মহাসড়কে নেই চিরচেনা যানজটের চিত্র। তাই স্বস্তি নিয়ে ফিরছে এ পথের যাত্রীরা। তবে শিল্প কারখানা ছুটি হলে মহাসড়কে যাত্রীর চাপ কয়েক গুণ বাড়বে বলছেন চালকরা।
বালু ট্রাক আমরা ঠিকমতো আপনার ডানে বামে করতে সমস্যা হয়, বামে ওরা বাম পাশে চাপায় রাখে লোড গাড়ি। বালু ট্রাকের কারণে আমাদের গাড়ি টার্নিং করার সমস্যা হচ্ছে, রাতের নামে তো ওরাইতে সমস্যা হচ্ছে, আর রাস্তা মাঝে দামজট করে হয়ে থাকে। এখান থেকে আপনার চৌরাস্তা যাইতে 100 টাকা দিয়ে আমরা যাই সাধারণত, সেই ক্ষেত্রে আমি আজকে 150 টাকা দিচ্ছি। অটো রিক্সার কারণে যানজট খুব লাগে যায়, অটো রিক্সা বাদ রাস্তায় ব্রেক মারে আর আমরা রাস্তা খুব যানজট করে থাকে। রাজধানীর ধানমন্ডিতে র্যাব ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। এ নিয়ে এই ঘটনায় অন্তত 6 জনকে গ্রেফতার করল পুলিশ। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুম আলম। জানান, বুধবার ভোরের দিকে ধানমন্ডির 8 নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় 20 থেকে 25 জনের একটি ডাকাত দল ওই বাসায় ডাকাতি করতে যায়। এ সময় জনতার সহযোগিতায় ঘটনাস্থল থেকে প্রথমে 4 জন ও পরে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া সকলকে রিমান্ডে এনে বিস্তারিত ঘটনা জানা হবে বলেও জানান তিনি। যেই 5 জন ব্যক্তি আসামিদের ধরতে পুলিশকে সহযোগিতা করেছেন তাদের নগদ 5,000 টাকা পুরস্কার ও সহযোগী পুলিশ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে ডিএমপি। ধন্যবাদ, আপনি যে প্রশ্নটা করেছেন। আশা করি সবাই আপনারা আমাদেরকে ধানমন্ডি 8 নম্বর রোডে 3 নম্বর বাসার একটা দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয় এবং সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় জনতার সহায়তায় 6 জন ডাকাতকে আটক করেছে। কোনো অপরাধীকে কোনো রকম ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন পায়, আইনের আওতায় যেভাবে আসে সেই চেষ্টায় আমরা করছি। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র শবে কদর পালিত হবে। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত বান্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফিরাত। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিবাগত রাতে মসজিদ সহ বাসাবাড়িতে ইবাদত বান্দেগীতে মশগুল থাকবেন। 297 কোটি টাকার অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার জি.কে. শামীমের 5.5 বছরের সাজা দিয়েছেন আদালত। তবে তার মা আয়েশা আক্তারকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। 2019 সালের 21 অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয় 2021 সালের 17 জানুয়ারি। 2022 সালের 18 অক্টোবর এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। জুলাই থেকে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বৃহস্পতিবার সকালে রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তাদের সঙ্গে কর শুল্ক ও ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে এ প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান। বৈঠকে সাবেক কর্মকর্তারা আয়কর আইনের নানা অসঙ্গতি তুলে ধরেন। একই সাথে কৃষি খাত সহ বেশ কয়েকটি খাতে কর অব্যাহতির প্রস্তাব করা হয়। জবাবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, রাষ্ট্রীয় স্বার্থ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন কর অব্যাহতি না পায় তা নিশ্চিত করতে চায় রাজস্ব বোর্ড। জানান, নতুন যে আইন হচ্ছে তাতে কর অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাজস্ব বোর্ডের নয়, বরং জাতীয় সংসদের কাছে থাকবে। টিআইএন সংখ্যাকে বড় করে না দেখিয়ে প্রকৃত করদাতাদের চিহ্নিত করার উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। যার 1500 কোটি টাকা ট্যাক্স দেওয়ার সামর্থ্য তার থেকে 1500 কোটি নেই, কিন্তু যার 5,000 টাকা ট্যাক্স দেওয়া তাকে ছাড়বো কেন? মানে তাকে তো তাকে তো 5,000 টাকা দেওয়ার মতো করে আনতে হবে আমাকে। কারণ এটা না হলে তো আমাদের যে এই দেশটা যে আমাদের সবার, এই জিনিসটা তো হইলো না। খালি বড় লোকের দেশ এটা, মিডল ক্লাস যারা ওরা ট্যাক্স দিবে না, অথবা যাদের সামর্থ্য অল্প যারা দিবে না, সবাইকে দিতে হবে। তুরস্কে আন্দোলনের মুখে ইস্তাম্বুল শহরের অন্তর্বর্তী মেয়র নির্বাচিত হয়েছেন নুরি আসলান। সরকার বিরোধী আন্দোলনে 1 সপ্তাহের বেশি সময় ধরে উত্তাল রাজধানী সহ তুরস্কের বিভিন্ন শহর। ইস্তাম্বুলের সাবেক মেয়র বিরোধী দলীয় নেতা ইমামুলু দুর্নীতির দায়ে এখন কারাবন্দী। তার
স্থলাভিষিক্ত হচ্ছেন নুরি আসলান। ইস্তাম্বুলের 314 সদস্যের কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপির নেতা 177 ভোট পেয়ে নির্বাচিত হন। নবনির্বাচিত অন্তর্বর্তী মেয়র ইমামুলুরের বাকি মেয়াদ শেষ করবেন। এর মধ্যে দিয়ে শহর পরিচালনায় ট্রাস্টি নিয়োগে বাধা পেল ক্ষমতাসীন সরকার। এদিকে বিরোধী দলীয় নেতা ইমামুলুর গ্রেফতার ও কারাদণ্ডের প্রতিবাদে এক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে তুরস্কের বিভিন্ন শহরের রাস্তায়। সুদানের রাজধানী খার্তুম এখন পুরোপুরি সেনাবাহিনীর দখলে। খার্তুম শহরের প্রেসিডেন্ট প্রাসাদ পরিদর্শনে এসে এই তথ্য জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তা আল বুরহান। খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তাকে উল্লাসের সাথে স্বাগত জানান সেনারা। এরপর বাহিনীকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদ ও এর আশেপাশের এলাকা ঘুরে দেখেন। স্থানীয় সময় বুধবার সুদানের আধা সামরিক বাহিনী RSF কে রাজধানীর বিভিন্ন অংশ থেকে বিতাড়িত করে সেনা সদস্যরা। এটি সেনাদের বড় সামরিক সাফল্য ধরা হলেও যুদ্ধ এখনও শেষ হয়নি বলে জানান সেনাপ্রধান। ইয়েমেনের হামলায় মাত্র কয়েক ঘন্টা আগে ফাঁস হওয়া মার্কিন শীর্ষ কর্মকর্তাদের কথোপকথন প্রকাশ করেছে দ্য আটলান্টিক। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায় অভিযান শুরুর সময় ও বোমা হামলায় স্থানীয় ঠিক করে দিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। যদিও সিগন্যাল চ্যাটে ফাঁস হওয়া তথ্যগুলো গোপনীয় ছিল না বলে দাবি করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ভুলবশত সাংবাদিকদের কাছে তথ্য ফাঁসের দায় স্বীকার করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ। এদিকে গোপন তথ্য ফাঁসের বিষয়ে পার্লামেন্টের গোয়েন্দা বিষয়ক কমিটির জেরার মুখে দেশটির গোয়েন্দা প্রধান সহ 3 শীর্ষ কর্মকর্তা। এ সময় গাফিলতির অভিযোগে প্রতিরক্ষা মন্ত্রী সহ অভিযুক্তদের পদ ছাড়ার আহ্বান জানান ডেমোক্র্যাট আইন প্রণেতারা। This is classified information. It's a weapon system. I think that it's by the awesome grace of God. Director Gabbard, were there any লাল সবুজের জার্সি গায়ে অভিষেক রাঙিয়ে ইংল্যান্ড ফিরে যাচ্ছেন হামজা চৌধুরী। আজ সকাল 9টা15 বিমানে দেশ ছেড়েছেন বাংলাদেশ ফুটবল দলের নাম্বার 8। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিমান ধরে প্রথমে ম্যানচেস্টারে পৌঁছাবেন হামজা। এরপর যোগ দেবেন নিজ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। সবশেষ শেফিল্ডের হয়ে ম্যাচ খেলে 17 মার্চ ঢাকায় এসে 20 মার্চ শিলং যাত্রা করেন এই ফুটবলার। এরপর 25 মার্চ ভারতের সাথে ম্যাচ খেলে 26 মার্চ আবারও ঢাকায় ফেরেন দেশের ফুটবলের নতুন রাজপুত্র। শুক্রবার রাতে শেফিল্ড ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলার কথা রয়েছে হামজা দেওয়ান চৌধুরীর। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের হয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থাকলেও ভারতের বিপক্ষে জয় পায়নি দল। তবে ফিরতি ম্যাচে 10ই জুন ঘরের মাঠে জয় পেতে আবারও ঢাকায় ফিরবেন হামজা। 5 বছর পর ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনার মৃত্যু রহস্য নাটকীয় মোড় নিয়েছে। আদালতে মিথ্যা সাক্ষী দেয়ায় গ্রেফতার করা হয়েছে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়াকে। আর্জেন্টাইন এই কিংবদন্তির মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা হয়েছিল 7 জনের বিরুদ্ধে। মামলার বিচার চলমান রয়েছে আর্জেন্টিনার সান ইসিদোরো আদালতে। আর সেখানে মিথ্যা সাক্ষী দেয়ায় গ্রেফতার করা হয় হুলিও কোরিয়াকে। 2020 সালের 25 নভেম্বর ম্যারাডোনার মৃত্যুর দিন একই ঘরে ছিলেন কোরিয়া, কিন্তু আদালতে হাজির করা প্রমাণের ভিত্তিতে মৃত্যুর দিন দায়িত্বে অবহেলার পাশাপাশি ঘটনার ভুল ব্যাখ্যা দেন তিনি। এছাড়া মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সেই বাড়িতে চিকিৎসাধীন ছিলেন ফুটবল ঈশ্বর। তবে মৃত্যুর দিন বাড়িতে চিকিৎসার কোনো সরঞ্জাম পাওয়া যায়নি বলে আদালতে জানিয়েছেন তদন্তকারী পুলিশ কর্মকর্তা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।